আর দাদা যে প্রশ্নটা করতে হয়, একেবারে 1.5 মাসের এই যে লোকসভা নির্বাচনের যে উৎসব, গণতন্ত্রের উৎসব বলা চলে, অবশেষে গতকাল শেষ হলো সেই গণতন্ত্রের উৎসব। এবং এই কথা তো বলতেই হয় যে সপ্তম দফার ভোট শেষ হতেই সামনে আসছে একের পর এক সংস্থার বুথ ফেরত সমীক্ষা। আর সেই সব সমীক্ষা অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এ রাজ্যের সব থেকে বড় দল হতে চলেছে বিজেপি। কি বলবেন? এটা তো আমরা অনেক আগেই বলেছিলাম। যে আমরা 30টা মতন আসন পাবো এবং সেটাই হচ্ছে। তবে একটা জিনিস বলছি, এই বুথ ফেরত সমীক্ষার প্রতি আমার খুব একটা আস্থা ভরসা নেই। কারণ বহুবার পশ্চিমবঙ্গে এটা মেলাতে পারেনি এই কারণে, কারণ পশ্চিমবঙ্গে বেশ কিছু অনেক রিগিং, বুথ দখল থেকে শুরু করে আপনার ভোট কাউন্টিং, ম্যানিপুলেশন, এরকম বিভিন্ন রকম ফ্যাক্টর থাকে। যে জন্য পশ্চিমবঙ্গে কিন্তু 1996 থেকে ভোট এই ধরনের এক্সিট পোল বহু সময় মেলেনি। 96-এ মেলেনি, 98-এ আবার মিলে গেছিল, 99-এ কেউ প্রেডিক্ট করতে পারেনি যে প্রিয়রঞ্জন দাস বংশী বা অধীর চৌধুরী জিতবে। 2001-এ তো একেবারেই না। 2004 আর 2006 আবার এরা ম্যানিপুলেট করেছিল, যেমন ধরুন এই কমপ্লিট যত ইমাম আছে তাদের অনিল বিশ্বাস ম্যানেজ করেছিল। আবার 2009-তে ব্যাপারটা উল্টো হয়ে যায় এবং 2009-তেও কেউ ভাবতে পারেনি যে 27টা আসন কংগ্রেস বা তৃণমূল পাবে। সেদিক থেকে বলতে পারেন যে এটা কিন্তু পশ্চিমবঙ্গে বহুদিন মেলেনি আর কি। এমনকি 2016-তে কংগ্রেস যে সিপিএম এর থেকে 10টা সিট বেশি পাবে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তো সেটা বলতে পারেন যে সেক্ষেত্রে মানে এটা একটা কি বলবো, মানে আপনার মানে ইয়ে হয় না। তবে এটা বলছি যে আমরা আগেই বলেছি 30 এবং 30-এর কাছাকাছি এটা যাবে। তবে সেটা এই এক্সিট পোলের ভিত্তিতে না। 30টা আসন পাবেন বলছেন? মোটামুটি মোটামুটি মানে আমি আগেও 30 বলেছিলাম, আমাদের সেন্ট্রাল লিডারশিপ থেকে বলেছিলেন 30 থেকে 35টা। আমরা 30-এর কাছাকাছি আমরা যাব, বেশিও পেতে পারি, কমও পেতে পারি। লিখে রাখবো। অনেকে বলছেন 4 তারিখের পরে এই যখন আসন সংখ্যা নিরীক্ষা হবে তখন নাকি আপনাদের দেখা পাওয়া যাবে না, সেই কথা নিরিখে কি বলবেন? না না, গতবার তো আমরা হেরেছিলাম। দেখুন, 19-এ আমরা জিতেছিলাম, তখনও ছিলাম। 21-এর পর ভীষণ মারলো ওরা আমাদের, পুলিশকে সঙ্গে নিয়ে। আমাদের বহু লোক ঘরছাড়া হয়ে গেছে, কিন্তু আমাদের কি দেখা পাওয়া যায়নি? আমরা আমরা আবার ফিরে এসেছি। ফলে 4-এর পর দেখুন, অন্যান্য রাজ্যে এই যে এই কথাগুলো বলছে, অন্যান্য রাজ্যে এই কালচারটা নেই। যেখানে বিজেপি আছে সেখানে এই কালচার নেই, এমনকি যেখানে কংগ্রেস আছে সেখানেও কালচার নেই। একমাত্র পশ্চিমবঙ্গে এই কালচারটা। হেরে গেলে কেন পালিয়ে যাবে? কিন্তু গণতন্ত্রে ধরুন আমরা কর্ণাটকে হেরেছি, আমাদের কি পালিয়ে যেতে হয়েছে? পালিয়ে যেতে হয়নি। আমরা তেলেঙ্গানাতে হেরেছি, আমাদের পালিয়ে যেতে হয়েছে? হয়নি। আবার আমরা যেখানে জিতেছি, যেমন ধরুন মধ্যপ্রদেশ জিতেছি, উত্তরপ্রদেশ জিতেছি, সেখানে বিরোধীরা পালিয়ে গেছে? কেউ পালিয়ে যায়নি। পালিয়ে যাওয়ার এই কথাটা একমাত্র আসে পশ্চিমবঙ্গের মতো, কারণ এখানে একটা অসভ্য সরকার চলছে। মানে এরা মানে অত্যন্ত মানে অসভ্য। এরা এক এই উত্তর কোরিয়ার কিমের সঙ্গে এদের তুলনা করা যায়, যেটাকে আমাদের শুভেন্দুবাবু বলেন যে লেডি কিম। মানে লেডি কিমের একটা শাসন চলছে এখানে। প্রতিটি বিরোধী দল এই সমীক্ষার বিরোধিতা করে বলছে এর কোনো ভিত্তি নেই এবং অতীতে অনেকবারই বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে, যেমনটা আপনি বললেন। না, আমি কিন্তু এটা এটা বলছি যে এক্সিট পোলের ভিত্তিতে কিন্তু আমি আদৌ বলছি না। এক্সিট পোল কিন্তু বহুবার ভুল প্রমাণিত হয়েছে এবং আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গে বহুবার ভুল প্রমাণিত হয়েছে। কারণ পশ্চিমবঙ্গে বহু ধরনের ম্যানিপুলেশন হয়। ধরুন একটা জায়গায় গেল, গিয়ে সেখানকার ইমামদের ম্যানেজ করে নিল, বা কোনো একটা অন্য সাধু সংঘ আছে তাদের ম্যানেজ করে নিল। এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে বহুদিন হয়েছে। 4 আর 6 এরকম ভাবে তৃণমূল বিজেপি জোট হারলো কেন? কারণ সেই সময় অনিল বিশ্বাস গিয়ে এই ইমামদের ম্যানেজ করে নিয়েছে। আবার ধরুন 2009-তে খেলা উল্টো দিকে চলে যায়, কারণ যখন কংগ্রেস আর সিপিএম, যখন এই তৃণমূল যখন একদিকে আসে, তখন সব ইমামদের তারা ম্যানেজ করে নেয়। তো আমি সেটাই বলছি যে এই এক্সিট পোলের উপর ভরসা করে কিন্তু আমি বলছি না। আমি বলছি মানুষের যে চাহিদা, মানুষের যে অ্যাসপিরেশন, এবং মানুষ যেভাবে চিটেড হয়েছে গত 13 বছর। 13 বছরে 1,30,00,000 ছেলে মেয়ে মাধ্যমিক পাশ করেছে। আপনি বলুন কতজন চাকরি পেয়েছে? 500 টাকা দিয়ে তাদের মুখ ভরিয়ে দেওয়া যাবে না। আর দুই ছেলে যদি বেকার থাকে, কারো এক ছেলে এক মেয়ে বেকার থাকে, বা দুই মেয়ে যদি বেকার থাকে, তার মাকে আপনি 500 টাকা দিয়ে তাদের কিনতে পারবেন না। তার থেকে আমি বলছি, আমি এক্সিট পোলের উপর ভিত্তি করে বলছি না। তৃণমূল কংগ্রেস 30টির বেশি আসন পাবে রাজ্যে, এক্সিট পোল খারিজ করলেন শান্তনু। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তারা মানুষের রায় বিশ্বাস করেন, এক্সিট পোলে নয়। বাংলার ক্ষেত্রে এক্সিট পোলে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাচ্ছে বিজেপি। এটাই খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ 2019 সালের লোকসভা নির্বাচনেও 22টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 18টি। কি বলবেন? দেখুন, ঘটনা হচ্ছে যে বাংলা বলে কোনো জিনিস নেই, এটা পশ্চিমবঙ্গ। নাম্বার 2 হচ্ছে যে ওনাকে বলুন আর 2 দিন অপেক্ষা করতে, উনি বুঝে যাবেন কত ধানে কত চাল। ওনারা যে দুর্নীতি, যে অত্যাচার মানুষের উপর করেছেন,
আপনি বুঝে যাবেন যে ওনারা কোথায় দাঁড়িয়ে আছেন। আর 2 দিন অপেক্ষা করতে বলুন। আমি আবার বলছি, এক্সিট পোলে আমিও ভরসা করি না, আমি মানুষকে ভরসা করি। এবং মানুষের প্রতি ওনারা যে অন্যায় করেছেন তার উপর ভিত্তি করে আমি বলছি যে ওনারা ধুয়ে মুছে যাবেন এবার। এবং আরো কম হওয়ার কথা ছিল, ওনারা বেশ কিছু এই ধর্মীয় অর্গানাইজেশনকে জোগাড় করেছেন, তারপর এই হিন্দু অর্গানাইজেশনকে গালিগালাজ করে কিছু ভোট ওরা জোগাড় করেছে, অ্যান্টি হিন্দু ভোট। আদারওয়াইজ তো আরো কম ধুয়ে মুছে যেতে পারে। তৃণমূল ধুয়ে মুছে যাবে বলছেন রাজ্যের শাসক দল? একদম, আমি আমি আপনাকে বলছি, এরা যেদিন ক্ষমতা থেকে যাবে তার পরের দিন এরা থাকবে না। আপনি দেখুন সিপিএম ক্ষমতা হয়ে গেছে, আজকে 2%-এ চলে এসেছে সিপিএম, এরা জিরোতে চলে যাবে। ওরা 2%-এর কাছে, এরা জিরোতে চলে যাবে এরা। শুধু আপনি যেরকম এক্সিট পোল সম্পর্কে বললেন যে এর এর যে ভিত্তি তার উপর সেটা নিয়ে আপনার প্রশ্ন রয়েছে, আমি সেই সূত্র ধরেই আপনাকে একটা প্রশ্ন করবো, আদেও কি এক্সিট পোল রেজাল্ট বিশ্বাসযোগ্যতা রাখে? দেখুন, ঘটনা হচ্ছে আপনাকে ক্যালকুলেশনটা আসতে হবে। সারা দেশে 196 কোটি, প্রায় 100 কোটি লোক, আপনি সেখানে কয়েকটা স্যাম্পল নিয়েছেন এবং সেই স্যাম্পলের উপর ভরসা করে কি করে হয়। ইভেন আপনি যদি মানে যাদবপুর কেন্দ্র দেখেন, যাদবপুর কেন্দ্রে বিভিন্ন টাইপের লোক আছে, আপনি কি সব কটা সব টাইপের মানুষকে কভার করছেন? এখানে কত টাইপের, মানে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন কাজের লোক আছে, তো আপনি কি সবাইকে কভার করতে পারছেন না। তাহলে এই ডেটা মানে যেটা স্যাম্পলিং এর, যেটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের যে বেসিক যে ম্যাথামেটিক্যাল যে মানে কনসিডারেশন, আপনি তো সেটাই করছেন না। মানে এত কম স্যাম্পল নিয়ে আমার বিশ্বাস যে হয় না। সেখানে গতকাল দেখলাম একটি চ্যানেল বললো তারা 1 কোটি স্যাম্পল নিয়েছে, তারা দেখলাম সন্ধ্যাবেলা এক রেজাল্ট বলে পরে কোনো পাল্টে দিল। তা আপনি যদি 1 কোটি স্যাম্পল নেন, তাহলে আপনি এটা পাল্টাচ্ছেন কেন? আমি আপনাকে বলছি যে এরা যে স্যাম্পল সাইজে এত বড় একটা মানে যজ্ঞের কাজ করে, তাতে কিন্তু এটা সম্ভব না। আপনি জানেন ওয়েদার ফোরকাস্টিং এ আগে দুটো মেথড ইউজ করা হতো, একটা স্ট্যাটিস্টিক্যাল, একটা সিএফডি। এটা একটু টেকনিক্যাল পার্ট হয়ে যাচ্ছে, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল একটা বড় সময় কিন্তু ফেল করে গেছে স্ট্যাটিস্টিক্যাল। কারণ আপনি কতগুলো জায়গায় শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল, আপনি স্ট্যাটিস্টিক্যাল মেথডে ইভেন এখনো পর্যন্ত যেসব টুলস আপনার স্টক মার্কেটে প্রেডিকশন হয়, অধিকাংশ ক্ষেত্রে মেলে না। যে জন্য 5% লোক স্টক মার্কেট থেকে টাকা করে, 95% লোক টাকা বানাতে পারে না। আমার কিন্তু এই মেথডে খুব একটা বিশ্বাস নেই, এটুকু আমি বলতে পারি। মানে আপনি ম্যাথামেটিক্সের যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা, যে মানে এত বড় একটা জিনিসের রেজাল্ট আপনি এত কম স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে আপনি পেতে পারেন না। যারা করছে কিছুটা আইডিয়ার উপর বেস করে করছে, বহু ক্ষেত্রে ফেল করে। যেমন ধরুন গতবার ছত্তিশগড়ে ফেল করলো, ওইটুকু একটা স্টেট কি করে ফেল করলো, ওই নাম্বার অফ স্যাম্পল ইজ ভেরি লো। আপনি যেরকমটা বললেন, পশ্চিমবাংলায় যেখানে লোকে ভোট দিতে ভয় পায়, সেখানে কি করে বলবে কাকে ভোট দিয়েছে? না, সেটাই তো বলছি, পশ্চিমবঙ্গে মানুষ, তার উপর দেখুন এতগুলো অর্গানাইজেশন এস্টিমেট করেছে, তাদের এস্টিমেট কিন্তু মোটামুটি আমি যেরকম বলেছিলাম ভোটের আগে, তার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। তার কারণ একটা তো মানুষ একটা মানে একটা তো আইডিয়া বোঝে। এখন এআই থেকে শুরু করে বিভিন্ন টুলস আপনার ইউজড হয়। যেমন ধরুন আপনারা ইউটিউব, আমি একটা একটা এক্সাম্পল দিচ্ছি, মানে যেখান থেকে মানুষ কিছু স্যাম্পল পেতে পারে। যেমন ধরুন আপনারা এক ধরনের প্রোগ্রাম আপনি দেখাচ্ছেন, বা ধরুন আর 5টা ইউটিউব চ্যানেল দেখাচ্ছে, ওরা দেখছে যে কোন ইউটিউব চ্যানেলের কথা মানুষ কত সময় ধরে শুনছে, তার উপর বেস করে ওরা সেখানে একটা ক্যালকুলেশন করে। যেমন ধরুন গুগল, আপনি গুগল ম্যাপে আপনি রাস্তায় কি করে বোঝেন, একটা গুগল ম্যাপে কি করে বলে দেয় যে সামনে বেশ কিছুটা জ্যাম আছে, বিকজ দে আর গেটিং অল দি ডেটা। এখানেও সেরকম বেশ কিছু ডেটা, মানুষ কি ধরনের টেলিভিশন প্রোগ্রাম দেখছে, কি ধরনের আপনার, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অ্যাপ্লাই করে একটা মোটামুটি ডেটা পাওয়া যায়। কিন্তু স্ট্যাটিস্টিক্যালস, আমি যেরকম বললাম যে ওয়েদার ফোরকাস্টিং এর ক্ষেত্রে ইফ ইউ অ্যাপ্লাই সিএফডি, কম্পিউটেশনাল ফ্লুইড ডিনামিক্স, আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন রাদার দ্যান স্ট্যাটিস্টিক্স। এখানেও আপনি যদি এআই টুলস ইউজ করেন, যে কোথায় তারা দেখছে, কোথায় তাদের আগ্রহ, কারণ একটা মানুষ মুখের সামনে বলছে না যে আমি তৃণমূলকে ভালো লাগে না, কিন্তু সে কি ধরনের টিভি প্রোগ্রাম দেখছে, সে কি ধরনের ইউটিউব চ্যানেল দেখছে, বা কার কথা সে শুনছে, এর থেকে কিন্তু একটা আইডিয়া মানে মোটামুটি হতে পারে। সেটা আমি বলার চেষ্টা করছি আর কি। এবং আগামী দিনে আপনি দেখবেন এই ডেটা অ্যানালিটিক্স এর উপর বেস করে বিভিন্ন পলিটিক্যাল পার্টিজ এটসেট্রা, এমনকি সাবান কোম্পানি, সবাই কিন্তু তার উপর বেস করে তাদের প্রচার চালাবে। মানে এটা আগামী দিনে আসছে আর কি এই সাবজেক্টটা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপিকে কটাক্ষ করে বলা হচ্ছে সপ্তম দফায় বিজেপির কফিনের শেষ পেরেক পোতা হচ্ছে, বলবেন? দেখুন, সপ্তম দফা আমরা প্রথম থেকেই বলেছি, সপ্তম দফায় আমরা কিন্তু খুব বেশি আশাবাদী ছিলাম না।
একদম মানে স্টেট ওয়েতে বলছি, সপ্তম দফায় মোটামুটি 3টে আসন আমরা একদম জিতবো আমরা মোটামুটি আশা করি। যার মধ্যে একটা হচ্ছে আপনার আহ, উত্তর কলকাতা, দ্বিতীয় বসিরহাট এবং তৃতীয় মথুরাপুর। বাকি প্রত্যেকটাতে হাড্ডাহাড্ডি হবে। এবং ঘটনা হচ্ছে ওরা ওই ওই জিনিসের উপর বেস করে যে কোথায় মুসলিমদের সংখ্যা কত আছে, এই আছে, তার উপর বেস করে ওটা করে। আর ষষ্ঠ দফায় জিজ্ঞেস করুন, ষষ্ঠ দফায় কি রেজাল্ট হবে, আপনি গিয়ে একবার ওদের যে মুখপত্র আছে তাকে জিজ্ঞেস করুন। 8-এ 8টা হারবে ষষ্ঠ দফায়, সেটাকে বলুক। আমরা তো সপ্তম দফায় অন্তত আমরা 40 থেকে 50% আসন জিতবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিচ্ছেন যে বুথ ফেরত সমীক্ষার উপরে যে তার আস্থা নেই, এটা তিনি একদম স্পষ্টত জানিয়ে দিয়েছেন। এবং তিনি জানালেন নরেন্দ্র মোদী সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে বলে একাধিক বিভিন্ন এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হলেও বাস্তবে সেটা হবে না। আগামী 4 জুনের ছবিটা একেবারেই আলাদা হবে। এবারে লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি হয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার TV9 বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মোদিজিকে, একদম কোট আনকোট বলছি আমি, যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে তাদেরও বলি এবার অত সহজ পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কতদিন চলবে সেটা নিয়ে সন্দেহ আছে। দেখুন, আপনাকে আমি আবার বলছি, মমতা ব্যানার্জির বহুদিনের ইচ্ছা উনি প্রধানমন্ত্রী হবেন, এবার সম্ভবত লাস্ট চান্স। তো দুঃখ পাচ্ছেন, দুঃখ পেতে দিন। আগামী কদিন দুঃখ পাবেন, 4 তারিখে আরো বেশি দুঃখ পাবেন। উনি বুঝবেন যে আর হয়তো প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না ওনার পক্ষে। তো সেই জন্য উনি কিছুটা প্রলাপ বকছেন। কিন্তু একটা কথা আমি আবার বলছি, এক্সিট পোলের উপর ভিত্তি করে আমরা বলছি না। আমরা গত 10 বছর যে কাজ করেছি এবং তার মধ্যে আপনার আমাদের যে ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট, দেশের মানুষের আয় বেড়েছে, মুদ্রাস্ফীতি আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি, তার সঙ্গে আমরা প্রচুর এক্সপোর্ট করেছি, দেশে প্রচুর ফরেন এক্সচেঞ্জ, তার সঙ্গে ব্যাংকিং সেক্টর ভীষণ রকম স্ট্রং হয়েছে আজকের দিনে। তো এইরকম বিভিন্ন কতগুলো জিনিস, প্রচুর জিনিস আমরা ম্যানুফ্যাকচারিং করছি। 2014 আগে ভারতবর্ষ কোনোদিন ম্যানুফ্যাকচারিং এর উপর জোর দেয়নি। কিন্তু এটা আমরা বলছি না, এটা কংগ্রেসের যে মানে গুরু রঘুরাম রাজন, সেই রঘুরাম রাজন বলছে। এবং আজকে মানুষের হাতে প্রচুর পয়সা এসছে, টাকা এসছে, এবং এই টাকা থেকে কিছুটা চমকে গেছে কংগ্রেসের যে এনআরআই গুরুরা আছেন, যেমন তার মধ্যে শ্যাম পিত্রদা একজন। তিনি বলছেন যার হাত ধরুন আমরা আমরা টাকা পড়াশোনা করে টাকা পয়সা করেছি, শ্যাম পিত্রদা বলছেন যে সেই টাকা পয়সাটা উনি সংখ্যালঘুদের মধ্যে বিলিয়ে দেবেন। তো এই হলো ওদের অবস্থা। আমি আপনাকে বলি, দেশের মানুষ বুঝতে পেরেছে যে ভারত তার নিজের শক্তিতে ফিরে এসছে। সেই চাণক্যর অর্থনীতি নিয়ে আমরা চাণক্যর সময় থেকে পরের 2000 বছর পৃথিবীর 1 নম্বর অর্থনীতি ছিলাম, এবং ব্রিটিশরা এসে আমাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে দেয়। কিন্তু মাত্র 33 বছরে, গত 33 বছরে, বিশেষ করে গত 10 বছরে, এবং মেইনলি নরসিংহ রাও শুরু করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী এগিয়ে নিয়ে গেছেন, তারপর 10 বছর মনমোহন সিং দেশকে এগোতে দেননি, আবার মোদিজি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে মানুষ বুঝতে পেরেছে যে নরসিংহ রাও এবং অটল বিহারী বাজপেয়ীকে হারিয়ে যে ভুলটা মানুষ করেছিলেন, সেই ভুলটা মানুষ এখানে চান না। এখন আপনি বলতে পারেন যে নরসিংহ রাও কংগ্রেসের প্রধানমন্ত্রী হলো, আপনি কেন তার প্রশংসা করছেন? দেখুন, নরসিংহ রাও কংগ্রেসের প্রধানমন্ত্রী হলেও তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি সাহস দেখিয়েছিলেন নেহেরু এবং ইন্দিরা গান্ধীর যে ভুল মিশ্র অর্থনীতি, সেটাকে ছুঁড়ে গঙ্গার জলে, সাগরের জলে ফেলে দেওয়া। এবং এটা ফেলে দিয়ে উনি কিন্তু দেশকে বাঁচিয়েছিলেন, যে জন্য গান্ধী ফ্যামিলি নরসিংহ রাওকে ভীষণ রকম হেট করে। তো উনি আমাদের বিরোধী দলের প্রধানমন্ত্রী হলেও এবছর ভারতরত্ন পেয়েছেন, যেটা ওরা কোনোদিন রেকগনাইজ করেনি। আমরা মনে করি যে মানুষ যে ভুল করেছিল নরসিংহ রাও এবং অটল বিহারী বাজপেয়ীকে হারিয়ে, সেই ভুল মানুষ তৃতীয়বার করবে না। মানুষ প্রকৃত একজন দেশপ্রেমিক মানুষ, দেশের বিশ্বগুরু মোদিজি, তাকে আবার অ্যাকসেপ্ট করবেন, তাকে আবার চান্স দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2016, 19 এবং 2021 সালের এক্সিট পোল দেখেছি, কোনোটাই মেলাতে পারেনি। কারণ এগুলো সব বিজেপির তৈরি, মিডিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে। 2 মাস আগেই এই এক্সিট পোলগুলি তৈরি হয়ে গিয়েছে। দেখুন, 16তে সি ভোটারের যেটা আছে সেটা মেলেনি, কিন্তু চাণক্য এটসেট্রা তাদেরটা মিলে গেছিল 16তে। আমি আবার বলছি, আমি বিশ্বাস না করে বলছি ওনার কথাটার এগেনস্টে। 19-এ প্রত্যেকে বলেছিল যারা 18 থেকে 20টা আসন পাবো। সবচেয়ে বড় কথা, দিলীপবাবু বলেছিল, দিলীপবাবু বলেছিলেন আমরা 18 থেকে 20টা আসন পাবো। এবং সেটা 19-এ না, সেটা উনি 16 সালে যখন উনি মানে সভাপতিত্ব নেন তখন বলে দিয়েছিলেন যে আমরা 18টা, উনি 2 থেকে 18তে নিয়ে যান দলকে। 21-এ আমাদের মেলেনি। আমি আবার বলছি, আমাদের কতগুলো ফ্যাক্টর তো মেলে না। 21-এ আমাদের মেলেনি, তার মূল কারণ তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক এখানকার যত ইমাম আছে সব ইমামদের গিয়ে ওরা ম্যানিপুলেট করে,
এবং পুরো মুসলিম ভোট যেগুলো সিপিএম এবং কংগ্রেস একসময় পেত তারা পুরোপুরি কনসলিডেট হয়, এবং তার জন্য আমরা 21-এ হেরে গেছি। কিন্তু মুসলিমরা বুঝতে পেরেছেন যে মুসলিমদের উপর সবচেয়ে বেশি অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে। আপনি দেখুন বাগতুইতে কিভাবে মানুষকে মারা হলো, আনিসকে কিভাবে হত্যা করা হলো। এবং শুধু তাই না, মুসলিমদের আজকে আপনি ওভারঅল অবস্থা দেখুন, আজকে কি খারাপ অবস্থা। আজকে জেলে, আমি বলছি না, পদ্মশ্রী কবি মাসুম আক্তারজি উনি বলছেন যে জেলে 90% লোক আজকে যারা ভর্তি আছে তারা মুসলমান। তো আপনি যদি এত মুসলমান প্রেমী হন, তাহলে মুসলমানরা কেন জেলে যাচ্ছে, তাদের কেন আপনি মানে বিপদে ফেলছেন? তো এইখানেই ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মানে মুসলমানরা যারা নাকি দুহাত ভরে ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে, তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেছেন। তো এটাই ব্যাপার যে এবার রেজাল্ট ঠিকই হবে। আমরা যেরকম বলেছি 30টা আসন, আমরা 30-এর কাছাকাছি আসন পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি কিছু লোক বসে সবাই বলে মিডিয়া থেকে ইটা উঠিয়ে দাও, ও লিখে দাও, তার বদলে মিডিয়া যখন মোদিয়া হয়ে যাবে। তিনি বলছেন আমি অন্য রাজ্যের বিষয় বলতে পারবো না, কারণ আমার অন্য রাজ্য নিয়ে ধারণা নেই, তবে অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্টালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে আঞ্চলিক দল রয়েছে তারা ভালো ফল করবে, যেই আসুক না কেন খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে না। কি বলবেন? পশ্চিমবঙ্গের প্রিন্ট মিডিয়া কাদের দখলে? প্রিন্ট মিডিয়া রোজ বিদেশ থেকে ভাড়া করে মৈত্রীশ ঘটক, কৌশিক বসু, এদের দিয়ে সব রাবিশ সব লেখায়। তার সঙ্গে কি এক রাজেশ্বরী সেনগুপ্ত, এদের সব নিয়ে যত রাবিশ আর্টিকেল রোজ লেখাচ্ছে, যার কোনো ইকোনমিক বেসিস নেই। আপনি ইলেকট্রনিক মিডিয়া দেখুন, এর মধ্যে বেশ কয়েকটা ইলেকট্রনিক মিডিয়া যেটা সম্পূর্ণভাবে ওদের হাতে আছে। কাকে বলছেন উনি এই কথা? এর আগে ইয়ের পয়সায় ওরা মিডিয়া খুলেছিলেন, এই সারদার পয়সায়, সারদা উঠে গেছে, সেসব মিডিয়াও উঠে গেছে। আজকের দিনে বড় বড় যে প্রিন্ট মিডিয়া সব ওনার দখলে। উনি কাকে বলছেন? দিদি মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া চালাচ্ছে দিদি মিডিয়া। আমরা কথা বলতে গেলে কথা বলতে দেয় না তারা, আমরা টিভিতে বসলে। সেখানে ওদের লোককে বারবার প্রশ্ন করে, ওদের বারবার নিজেদের ডিফেন্ড করতে দেওয়া হয়। তো কার কথা বলছেন? মিডিয়া তো উনি কন্ট্রোল করছেন, উনি লোক কিনে রেখেছেন পয়সা দিয়ে। একেবারে নালান ভয়ের যুক্তি বলছেন। সবাই জানে। আপনি আজকে বেঙ্গলে নিউজ পেপার বিক্রি বন্ধ হয়ে গেছে। নিউজ পেপার বিক্রি প্রতি বছর কমছে। কেন কমছে? কারণ মানুষ ভরসা, চারিদিকে বাড়ি বাড়ছে, গাড়ি বাড়ছে, একটা জিনিসেরই বিক্রি বেঙ্গলে কমছে, সেটা হলো নিউজ পেপার। কেন নিউজ পেপার? কারণ মানুষের নিউজ পেপারের উপর ভরসা নেই। এখন দেখবেন রোজ বিদেশ থেকে বিভিন্ন এনআরআই যারা এখানে প্রেসিডেন্সি কলেজে এক সময় এসএফআই বা নকশাল করতো, কোনো রকমের বিদেশে গিয়ে সেটেল হয়েছে, সেই সব লোককে দিয়ে রাবিশ সব আর্টিকেল লেখাচ্ছে, লিখিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করছে এরা। তো কার কথা বলছেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে ভোটটা যদি মেশিনেই হয়, ভোটটা যদি গোপনেই হয়, তবে জানলো কি করে? আমরা জানবার আগে, কাউন্টিং হওয়ার আগে মিডিয়া কি করে বলছে কে কোন সিটে কে জিতবে কে হারবে? আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না। আমি আমাদের কর্মীদের বলবো শক্তিশালী থাকতে, ভালো করে কাউন্টিং করতে। যা সিট দেখিয়েছে মিডিয়া, তার ডাবল সিট যদি জিততে না পারি, তখন দেখবেন প্রত্যেকটা সিট আমরা জিতব। তার মানে উনি বলে দিলেন যে উনি কাউন্টিংয়ে গোলমাল করবেন, ওনার কাউন্টিং এজেন্টরা ওখানে বন্দুক নিয়ে। কিন্তু একটা কথা বলছি, এইসব ভুল করবেন না। এবার কাউন্টিংয়ের মধ্যে আপনার স্টেট পুলিশকে বোধহয় ঢুকতে দেওয়া হচ্ছে না, সেন্ট্রাল পুলিশ কাউন্টিং করছে। ওখানে গেলে এমন পেদানি খাবে। এবং তার সঙ্গে আমি এটা বলছি, মমতা ব্যানার্জি মোটামুটি বার খাইয়ে বহু লোককে আকাশে তুলেছে, তারা কিন্তু সব জেলে আছে আজকে। মমতা ব্যানার্জি আজকে তাদের পাশে দাঁড়াচ্ছে না, তারা সব জেলে আছে। শাহজাহান, তারপর অনুব্রত, কেউ বাঘ, কেউ বাঘের বাচ্চা, কেউ বাঘের মা, সব জেলে আছে। তো আমি সেই জন্য বলছি যে কেউ মমতা ব্যানার্জির কথা শুনে ওখানে গিয়ে গন্ডগোল করবেন না। জেলে ঢুকবেন, জেল থেকে আর বেরোতে হবে না কাউকে। উনি সরাসরি মানে এটা সিগন্যাল দিলেন যে উনি কাউন্টিংয়ের দিন গোলমাল করবেন। তো কাউন্টিংয়ে গোলমাল করে কিছু হবে না, একবার সেন্ট্রাল পুলিশ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যারা মোদিজিকে জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজে, তাদের বলছি এত সহজ অঙ্কে পার হওয়া যাবে না, এই সরকার কতদিন চলবে সন্দেহ আছে। না, সরকার তো চলবে আরো 5 বছর। আমরা তো এসে গেছি ক্ষমতায়। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি, এই যে আপনি বড় বড় উকিলদের নিয়ে লাগছেন, আমরা জুডিশিয়ারিতে একটা বড় পরিবর্তন আনছি। আমরা কিন্তু এখানে মানে একটা বড় মানে সাংবিধানিক চেঞ্জ আনবো। মানে আমরা সংবিধান সংশোধন করবো বেশ কিছু ক্ষেত্রে। তার মধ্যে একটা জুডিশিয়ারি, একটা ব্যুরোক্রেসি, পুলিশ সিস্টেম, এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট। আমরা বহু ক্ষেত্রে আমরা কিন্তু খুব কঠোর রকম সাংবিধানিক
আমরা সংশোধন করব। বি প্রিপেয়ার ফর দ্যাট। আর সুদীপ্ত দা, গতকাল ছিল সপ্তম দফার নির্বাচন, আমরা দেখলাম যেভাবে রিগিং, বুথ জ্যাম, মানুষকে ভোট দিতে না দেওয়া, এইগুলো যে হলো, কালকে যেভাবে ভোটে হিংসা হচ্ছে, তাতে কি মনে হয় কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা এবং ভর্তি টিম সঠিকভাবে সক্রিয় না থাকে এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা নয় কি, কি বলবো? দেখুন, আমরা কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় খুশি না, এটুকু আমি বলছি। মানে আমি বলছি একদমই খুশি না। এবং এরা কিন্তু এবার কিন্তু যেভাবে কন্ট্রোল করা উচিত ছিল, 2021-এ আমরা হেরে গেছি তবুও বলছি নির্বাচন কমিশন বা ওরা ভালো কাজ করেছিল। কিন্তু এবার কিন্তু নির্বাচন কমিশন এবং দুজনের ভূমিকাতেই আমরা কিন্তু খুব সন্তুষ্ট না। মানে কালকে বরানগরে দেখেছেন তারা নিষ্ক্রিয় ছিল, ডায়মন্ড হারবারে দেখেছেন তারা নিষ্ক্রিয় ছিল, জয়নগরে নিষ্ক্রিয় ছিল না। খুব খুব প্যাথেটিক পারফরমেন্স। মানে সেন্ট্রাল পুলিশ এবং এদের দুজনেরই পারফরমেন্স খুব খারাপ, এটুকু বলতে পারি। আর যদি সত্যি এই প্রশ্নটা করবো, যদি এই সমীক্ষাগুলো মেলে, তাহলে কি আগামী দিনে তৃণমূলের বিপদ বাড়লো? সরকার কি করে যেতে পারে? দেখুন, একটা কথা বলছি, সমীক্ষার কথা বলছি না, আমি মানুষের কথাই বলছি। আমরা সেন্ট্রালে তো পাওয়ারে আসছি, মানে 2/3 মেজরিটি নিয়ে। তার সঙ্গে পশ্চিমবঙ্গে আমরা খুব ভালোভাবে আমরা মানে বৃহত্তম দল হিসাবে আমরা আসছি এবং অনেকটা মার্জিনে। বিপদ তো বাড়বেই। যারা আজকে টাকা পয়সা চুরির জন্য কোনো আদর্শ ছাড়া একটা দল করছে, তাদের যখন টাকা পয়সা বন্ধ হয়ে যাবে এবং আগামী দিনে আমাদের অডিট আরও বাড়বে। আমরা 100 দিনের কাজের টাকা যেমন বন্ধ করেছি, আমরা আরও বেশ কিছু প্রকল্প যেখানে এই দুর্নীতি চলছে সেই টাকা আমরা সব আটকে দেব। ফলে যারা যারা এখান থেকে টাকা পয়সা আর্ন করছিল এটসেট্রা, তারা আস্তে আস্তে তৃণমূল ছাড়তে বাধ্য হবে। আমি আবার বলছি যে এই 100 দিনের কাজে ভাবতে পারেন 25 লক্ষ ফেক বিল। এই ফেক বিলের টাকাটা আপনারা ফেরত দিন, তাহলে তো সবকটা 100 দিনের কাজ যারা করেছে তারা টাকা পেয়ে যাবে। 25 লক্ষ ফেক বিল করে টাকা তুলেছে। এই টাকাটা আপনারা যারা যারা চুরি করেছে তাদের থেকে জোগাড় করুন, জোগাড় করে সাধারণ মানুষকে দিন। আজকে দেখুন সাধারণ মানুষ কিন্তু তাদের এগেনস্টে চলে গেছে, বিশেষ করে গ্রামের মানুষ। কেন এগেনস্টে চলে গেছে? কারণ মানুষ জানে যে 100 দিনের কাজে গোলমাল কারা করেছে। আগামী দিনে আরও বিভিন্ন প্রকল্প আছে, সেগুলো সব টাকা পয়সা আমরা বন্ধ করবো। চুরিচামারির রাস্তা মোটামুটি শেষ। শুধু আমার শেষ প্রশ্ন আপনাকে, কাউন্টিং কাউন্টিং এ কোনো খেলা হবে না তো, যেটা আপনারা অভিযোগ করেছিলেন 21-এ? চেষ্টা করবে, কিন্তু এবার কিছু করতে পারবে না। চেষ্টা করবে সেটা তো মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আমরা চেষ্টা করব। উনি ওনার লোকেদের খুব উজ্জীবিত করার চেষ্টা করেছে। কিন্তু একটা কথা বলি, মানে ওনারা কিন্তু দমদমেও বিভিন্ন জায়গায় ওনারা বুথে লোক দিতে পারেননি। আমি স্পেসিফিক্যালি একটা জায়গার কথা বলছি, দমদম জওহরলাল বিদ্যা মন্দির, ওইখানে ওনারা বুথে লোক দিতে পারেননি। মানে এত কিছু দেওয়ার পর, কন্যাশ্রী, যুবশ্রী, এত কিছু দেওয়ার পর বুথে লোক দিতে পারেননি। ফলে কাউন্টিংয়ে লোক দিতে পারবেন নাকি আগে প্রথমে ভেবে দেখুন, তারপর কাউন্টিংয়ে গিয়ে আপনারা যা করার তাই করবেন। আমি বলছি বহু বুথে এই সপ্তম দফায় ওরা বলছে কিছু জায়গায় গন্ডগোল করেছে, কিন্তু কিছু জায়গায় সপ্তম বুথে ওরা লোক দিতে পারেনি। প্রথমে ওনারা ক্যালকুলেট করুন যে কোন কোন জায়গায় এত পাওয়ারে থাকা সত্ত্বেও, এইরকম মেজরিটি নিয়ে 21-এ আসা সত্ত্বেও, আপনারা এত সামাজিক প্রকল্প দেওয়ার পরেও, পুলিশ পিছনে থাকা সত্ত্বেও, অ্যাডমিনিস্ট্রেশন পিছনে থাকা সত্ত্বেও কেন আমরা বুথে লোক দিতে পারলাম না। প্রথমে সেই তদন্ত করুন। আপনাদের সেখানে যারা যারা নেতা আছে তাদের জিজ্ঞেস করুন যে কেন গোষ্ঠীদ্বন্দ্ব, কি দ্বন্দ্ব। তারপর আপনারা অন্যকে ধমকি দেবেন যে আপনারা কাউন্টিংয়ে গোলমাল করবেন, এটসেট্রা, সেসব ধমকি দেবেন। আমরা জিতছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ক্ষমতায় আসছি খুব শিগগিরই।